হ্যালো স্টুডেন্টস, আজ আমি আইসিএসসি বোর্ডের ক্লাস 9-10-এর সংকলিত বই থেকে লোকটি গল্পটি তোমাদের বোঝাবো। লোকটি গল্পটি লিখেছেন হুমায়ুন আহমেদ, আর মূল গ্রন্থ হলো গল্প সমগ্র। তো গল্পটি পড়া যাক। এই কৃপণ লোকের গল্প কি তোমরা শুনেছ, যে চিনির কৌটোর পিঁপড়ে ফেলে দিত না, অন্য একটি কৌটায় জমা করে রাখত। চিনি শেষ হয়ে গেলে ওইসব পিঁপড়া দিয়ে চা বানিয়ে খেত। এগুলি গল্পকথা। বাস্তব জীবনে এরকম ভয়ঙ্কর কৃপণ থাকে না, তবে একেবারেই যে থাকে না তাও না। আজহারউদ্দিন খাঁ এরকম একজন কৃপণ। আজহারউদ্দিন খাঁ একজন ভদ্রলোক। তিনি এতটাই কৃপণ যে তার সঙ্গে ওই আমাদের আগেকার দিনের যে মানে বাগধারার মতো বিভিন্ন কথা থাকে না, যে চিনির এতই কৃপণ যে চিনির কৌটোর যে পিঁপড়ে হয় সেগুলোকেও চায় দিয়ে খাচ্ছে। এরকম এই ধরনের এগুলো সব আগেকার কথা প্রচলিত ছিল। সেটা বলছে আসলে এগুলো আমাদের কথার কথা বলেই আমরা জানতাম, বা প্রচলিত কথা বলেই জানতাম, কিন্তু আদতে এরকম আছে কিনা জানি না। তবে কিছু কিছু ক্ষেত্রে এরকম ব্যক্তি দেখাও যায়। সেরকম আজহারউদ্দিন খাঁ একজন ব্যক্তি, তিনিও এই ধরনেরই কৃপণ ছিলেন। মানে উনি চিনির কৌটোর পিঁপড়েগুলো রাখতো কিনা সেটা বলছে না, কিন্তু তার কৃপণের মাত্রাটা এরকমই ছিল, কৃপণতার মাত্রা যেটা বলা হয়। ভদ্রলোকের বয়স 53। নারায়ণগঞ্জে তার 2টি গেঞ্জির কারখানা আছে। কারখানা থেকে তার মাসে 70,000 টাকা আয় হয়। ঢাকা শহরে তার 3টি বাড়ি আছে। সবকটা ভাড়া দিয়ে তিনি মালিবাগে 3 কামরার একটা বাড়ি ভাড়া করে থাকেন। এত বড় বাড়ি তার প্রয়োজন নেই বলে এখন 2 কামরার ফ্ল্যাট খুঁজছেন। তার মানে কি, ভদ্রলোক এতই কৃপণ যে তার বাড়ি থাকা সত্ত্বেও প্রচুর টাকা আছে। কৃপণ মানে কি বলতো, প্রচুর টাকা থাকা সত্ত্বেও খরচ করে না, মানে প্রয়োজন যতটুকু ততটুকুই খরচ করে, এবং ততটুকু না করতে পারলেও বেঁচে যায়, এরকম মানসিকতা কৃপণতার। তো সেই ভদ্রলোক আজহারউদ্দিন খাঁ, যার 2টো গেঞ্জির কারখানা আছে, ঢাকা শহরে 3টি বড় বাড়ি আছে, তা থাকা সত্ত্বেও তিনি ভাড়ার বাড়িতে থাকেন, 3টে কামরার ভাড়া বাড়িতে থাকেন। কিন্তু সেটাতেও তার মনে হয়, তিনি যেহেতু একজন ব্যক্তি, মানে সেটাও তার কাছে বেশি বড় জায়গা বলে মনে করেন। তো সেই জন্য তিনি ফ্ল্যাট বাড়ি খুঁজছেন, ছোট আরো ঘর খুঁজছেন। তার তিনি এতই কৃপণ। যাকে পান তাকেই বলেন, এত বড় বাড়ি দিয়ে আমি করবোটা কি, একা মানুষ, আমার একটা রুম হলেই চলে যায়। সারাদিন কাজকর্মে থাকি, রাতে এসে ঘুমিয়ে থাকি। তার জন্য 3টে ঘরের দরকার কি, ঘর বেশি হলেই তো আর ঘুম ভালো হবে না। যাই হোক, তার বক্তব্য ঘর বেশি হলেই যে ঘুম ভালো হবে তার কোনো মানে নেই। আমার থাকার মতো, আমি যেহেতু উনি একজন ব্যক্তি ছিলেন, সেই জন্য একজনই, মানে পরিবারে আর কেউ ছিলেন না, তাই বলছে আমার জন্য একটা ঘরই যথেষ্ট। একটা ঘরে আমি ঠিক ঘুমিয়ে নিতে পারবো, কারণ সারাদিন তো তিনি কাজে কর্মে ব্যস্ত থাকেন, রাত্রিবেলা শুধু ঘুমোন। তাই বলছে 3টে ঘরে বেশি ঘুম হবে, বেশি ঘুম হবে কি একটা ঘরের থেকে। তাই তিনি এই কথাটা বলেছেন সবাইকে। কেউ যদি বলে আপনি একা মানুষ, টাকা দিয়েই বা আপনি করবেন কি, তখন তিনি এমন দৃষ্টিতে তাকান যে মনে হয় এক অদ্ভুত কথা তিনি তার জীবনে কখনো শোনেননি, বা জীবনে শোনেননি, প্রথম শুনলেন। মানে কেউ যদি বলে যে আপনি তো একা, তাহলে এত টাকা দিয়ে আপনি করবেন কি, এত যে ব্যবসা বাণিজ্য ওনার আছে, তখন সেই কথাটা শুনে সে আকাশ থেকে পড়ে, মানে ভাবে যে এই ধরনের কথা সে কোনোদিন শোনেনি, এমন তার অ্যাটিটিউড দেখান। এক বর্ষাকালের কথা, রাত 9টার মতো বাজে। নারায়ণগঞ্জ থেকে তিনি সবে ফিরেছেন। ফেরার পথে একটা ডিম এবং 2টি কলা নিয়ে এসেছেন, তার রাতের খাবার। ডিম সেদ্ধ এবং কলা। টিনের কৌটায় টোস্ট বিস্কুট আছে,
একটা টোস্ট বিস্কিট। তিনি মনে করেন জীবন রক্ষার জন্য যতটুকু খাওয়া প্রয়োজন তার বেশি খাওয়া অপরাধের মতো। মানে কি, বেঁচে থাকার জন্য যতটুকু খাওয়ার দরকার ততটুকু খেলেই হবে। খাওয়ার মধ্যেও তিনি বিলাসিতা একদম পছন্দ করেন না। তাই তিনি ওই রাতের খাবার একটা ডিম, কলা আর ওই টোস্ট বিস্কিট একটা বাড়িতে আছে সেটাই খান। ডিম সেদ্ধ, কলা আর টোস্ট বিস্কিট। তিনি কেরোসিনের চুলায় ডিম সেদ্ধ বসিয়ে বাথরুমে হাত মুখ ধুতে গিয়েছেন, তখন কলিং বেলের শব্দ হলো। হাত মুখ ধোয়া বন্ধ রেখে তিনি দরজা খোলার জন্য গেলেন। দেরি করলে ওই লোক কলিং বেল টিপতেই থাকবে, বেহুদা খরচ হবে, কি দরকার। মানে কি, এখানেও কিপটেমিতে একটা দেখাচ্ছে যে একটা লোক বাইরে থেকে এসেছে, একবার কলিং বেল টিপেছে এবং কলিং বেল সে যাতে দ্বিতীয়বার বা বারবার যে কলিং বেল যাতে না টেপে, যতবার কলিং বেল টিপবে ততবার মিটার খরচ হবে, সেই জন্য বলছে এত বেকার খরচ করে লাভ কি। সেই জন্য একবার শুনেই সে যে কাজটা করছিল, হাত মুখ ধুচ্ছিল, সেসব কাজ ফেলে রেখে সে চলে আসে দরজা খুলতে। দরজা খুলতেই দেখেন চাদর গায়ে 22-23 বছরের এক যুবক ছেলে দাঁড়িয়ে আছে। আজার খাঁ কড়া গলায় বললেন, কাকে চান? বুঝতেই পারছো একজন যুবক এসেছে। হাজার খাঁ তখন তাকে কড়া গলায় বলতে কি মানে রাগের একটা গলায় বললেন যে, কাকে চান? আপনাকে চাচ্ছি, আপনার নাম তো আজারউদ্দিন খাঁ, কিন্তু কি দরকার আমার সঙ্গে? যুবকটি হাসি মুখে বলল, আমি আপনার কাছে একটা জিনিস বিক্রি করতে এসেছি। আজহারউদ্দিন খাঁ বিরক্ত গলায় বললেন, আমার কোনো জিনিসের দরকার নাই। মানে ওদের মধ্যে কথোপকথন হচ্ছে, ওই ছেলেটি একটা জিনিস বিক্রি করতে চেয়েছে, কিন্তু আজহারউদ্দিন খাঁ তাকে বলছে যে আমার কোনো জিনিসের দরকার নেই। আমি যে জিনিস বিক্রি করতে এসেছি তার সত্যি আপনার কোনো দরকার নেই, তবে আপনি ব্যবসায়ী মানুষ, ব্যবসায়ী মানুষ লাভ লোকসান ভালো বোঝে। আমার জিনিসটা যদি আপনি কিনে রাখেন তাহলে 1,50,000 টাকা লাভ করতে পারবেন। যেহেতু উনি ব্যবসায়ী মানুষ, সেই জন্য লাভের কথা বলে ওই ছেলেটি আজহারউদ্দিন খাঁকে একটা জিনিস বিক্রি করার কথা বলেছেন। কারণ উনি, সেই ছেলেটি ভালো করে জানেন আজহারউদ্দিন খাঁ লাভ লোকসান ছাড়া কিছু বোঝেন না। তাই তিনি বললেন যে আপনার লাভই হবে, প্রায় 50 লাখ টাকার মতো লাভ হবে। এই শুনে আজহারউদ্দিন খাঁ ভুরু কুঁচকে গেল। বোঝাই যাচ্ছে লোকটা ঠকবাজ। তিনি ঠকবাজের সাহস দেখে চমৎকৃত হলেন। তার মতো ঘাঘু লোককেও ঠক খাওয়াতে এসেছে, সে জানে না তিনি তাকে 7 ঘাটের পানি খাইয়ে ছেড়ে দিতে পারেন। মানে কি, আজহারউদ্দিন খাঁ ভাবছে যে লোকটা নির্ঘাত ঠকবাজ। কারণ সে এসেছে আজহারউদ্দিন খাঁর মতো একজন ব্যবসায়ীকে, সে তাকেও ঠকাতে, 50 লাখ টাকার লাভ দেখিয়ে তাকে তার সঙ্গে বিজনেস করা বা ব্যবসা করার জন্য কথা বলছে। তাই বলছে যে লোকটি জানে না সে কত বড় ব্যবসায়ী। হ্যাঁ, সেই জন্যই বলছে যে 7 ঘাটের পানি খাইয়ে ছেড়ে দিতে পারে, 7 ঘাটের জল খাইয়ে ছেড়ে দিতে পারে লোকটিকে। মানে সে নিজেকে খুবই চতুর ব্যবসায়ী বলে নিজে নিজে মনে মনে নিজেকে মনে করছেন। কি বিক্রি করতে চান? আমার কাছে একটা হীরা আছে, পায়রার ডিমের চেয়ে খানিকটা বড়, ওইটা বিক্রি করব। আজহার সাহেব মনে মনে হাসলেন। ঠকবাজদের ঘোল খাইয়ে দেওয়াতেও আনন্দ আছে। তিনি এই আনন্দের লোভ সামলাতে পারছেন না। গম্ভীর গলায় বললেন, আমার কাছে পায়রার ডিমের মতো সাইজের হীরা বিক্রি করতে এসেছেন? মানে উনি, ওই ছেলেটি বললো যে পায়রার ডিমের সাইজের থেকেও একটু বড় তার কাছে হীরা আছে, সেটা সে বিক্রি করতে এসেছেন। তো আজহারউদ্দিন খাঁ এটা মনে মনে বিশ্বাস করেনি। আছেন যে ঠক বা কিছু ঠকাতে এসেছেন, কিছু এই ধরনের কথা বলে তার কাছ থেকে বোধহয় তাকে ঠকিয়ে কিছু নিয়ে যাবে। তা ও বলছে, দেখি আমাকে কি করে ঠকাতে পারে, কারণ আমার মতো ঘাঘু লোক মানে চতুর ব্যবসায়ী, চতুর লোক। হ্যাঁ, তাকে কিনা ওই ছেলেটি আহ, ওই ছেলেটি এ করবে, মানে ঘোল খাওয়াবে বা ঠকাবে, এই ধরনের কথা ও মনে মনে চিন্তা করছে। তারপর ভাবছেন দেখাই যাক কি আছে। তা বলছে, জি স্যার, শুনে সুখী হলাম। তো
ছেলেটি বলল যে ঠিক আছে, আমি শুনে সুখী হলাম, এটা কি কোহিনূর হীরা নাকি? তখন বলল আজহারউদ্দিন খাঁ বললেন যে ঠিক এটা কি কোহিনূর হীরা নাকি? জি না স্যার, কোহিনূর না। কোহিনূর আছে ব্রিটিশ মিউজিয়ামে। কোহিনূর হীরা কি? কোহিনূর হীরা যেটা আমাদের ভারতবর্ষে ছিল মুঘল সাম্রাজ্যের সময়, কোহিনূর হীরা ছিল সিংহাসনে। সেই সিংহাসনে থেকে কোহিনূর হীরাটা ব্রিটিশরা চুরি করে নিয়ে তাদের মিউজিয়ামে রেখেছে। সেটা হলো সবথেকে বড় হীরা, সবথেকে মূল্যবান হীরা পৃথিবীর। তাই বলছে যে সেইটা কি কোহিনূর হীরার মতো বা কোহিনূর হীরা সেটা? তখন ছেলেটি বলছে না, কোহিনূর হীরা তো ব্রিটিশ মিউজিয়ামে আছে। কোহিনূরের পরের হীরার নাম দি হোপ, মানে কোহিনূর হীরার পরের যে দামি হীরা তার নাম দি হোপ, এটা আছে নিউ ইয়র্কে। ছেলেটি সব বলেও দিচ্ছে যে ওটা তো নিউ ইয়র্কে আছে, ওটাও না তার মানে। আজহার সাহেব আবার মনে মনে হাসলেন। ঠকবাজের লক্ষণ হচ্ছে ভারী ভারী কথা বলে খদ্দেরকে হকচকিয়ে দিয়ে দেওয়া। বেটা ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি। মানে কি, আজহারউদ্দিন খাঁ মনে মনে ভাবছে যে এ তো ঠকবাজ, আর ঠকবাজরা সাধারণত বেশ এমন কথা বলে যাতে অপোনেন্ট যাকে বলছে সে বিশ্বাস করে এরকম কথা বলে, মানে সত্যিকার কথা বলে। এবং ও ছেলেটি সত্যি সত্যি যা যা বলেছে সত্যিই বলেছে। কোহিনূর হীরের কথা বা দি হোপের কথা বলেছে, এগুলো সত্যি আজহারউদ্দিন খাঁ বুঝতে পেরেছে যে সত্যি কথাই বলছে। কিন্তু ওর সত্যি কথা বলছে এই কারণেই যাতে ও ঠকাতে আরো সুবিধে হয়, সেই জন্যই সত্যি কথা এইভাবে বলে ওকে ইমপ্রেসড করছে। তো লোকটি বলল, আপনি বোধহয় আমার হীরার ব্যাপারটা ঠিক বিশ্বাস করছেন না। ও বুঝতে পেরে গেছে ছেলেটি যে আজহারউদ্দিন খাঁ তার হীরের ব্যাপারটা বিশ্বাস করছে না। কেন করব না, অবশ্যই করছি। আমার এই হীরার ওজন 127 ক্যারেট। মানে 127 ক্যারেট, ক্যারেট হলো একটা ইউনিট, মানে পাথরের ওয়েটের একটা প্রত্যেক জিনিসেরই তো ইউনিট থাকে, যেমন কেজি, গ্রাম, কিলোগ্রাম, ডেকা, মিটার, সেন্টি, এগুলো। কিন্তু ক্যারেট হলো ওরকমই একটা ইউনিট যেটা পাথরের ওজনের ইউনিট। হুম, বা পাথর বা স্টোন যেটা যেটা ধারণ করা হয়, আমরা যে স্টোনগুলো পড়ি, অলংকারের সাথে পড়ি, সেই স্টোনের একটা ইউনিট হলো ক্যারেট। তো ওই হীরের ওজনটা কত? 127 ক্যারেট। পারিবারিক সূত্রে আমি পেয়েছি। পারিবারিক সূত্রে মানে ওদের হয়তো পরিবারের কারো ছিল ওই হীরেটা, সেই বংশানুক্রমে সেটাও পেয়েছে। বিক্রি করে দিতে চাচ্ছেন কেন? বিক্রি করে দিতে চাচ্ছি কারণ হীরে কোনো কাজে আসে না। চোরের ভয়ে সারাক্ষণ লুকিয়ে রাখতে হয়, এর চেয়ে বিক্রি করলে টাকাটা কাজে লাগে। তো ছেলেটিকে জিজ্ঞেস করছে যে বিক্রি করছেন কেন? আজহারউদ্দিন খাঁ জিজ্ঞেস করছে। তখন হচ্ছে যে হীরে তো কোনো কাজে লাগছে না আমার, তাই আমার টাকা, আর তাছাড়া এটাকে লুকিয়েও রাখতে হয়, চোর যদি চুরি করে নিয়ে চলে যায়, তা সেই জন্য বিক্রি করে দিতে চাইছেন, আর টাকাটাও কাজে লাগবে সেই জন্য। আজহার সাহেব বললেন, টাকা আবার কি কাজে লাগবে? টাকাও তো সেই ব্যাংকেই রেখে দিতে হবে। আমি অবশ্যই টাকা ব্যাংকে রাখার জন্য হীরে বিক্রি করছি না, আমি ওই টাকায় কিছু সৎ কাজ করতে চাই। ছেলেটি বলল, সৎ কাজ করতে চান মানে? তখন আজহারউদ্দিন খাঁ বলছেন, কি সৎ কাজ করতে চান? তার মানে কি? আমি একটা অনাথ আশ্রম করতে চাই, বড় ধরনের অনাথ আশ্রম, যে আশ্রমে ছেলেমেয়েরা নিজের বাড়ির মতো থাকবে, লেখাপড়া শিখবে। তাতে আপনার লাভ কি? আজহারউদ্দিন খাঁ বলছেন, আপনার লাভ কি এরকম অনাথ আশ্রম তৈরি করে ছেলেদের খাওয়ানো, পড়াশোনা শিখিয়ে আপনার লাভ কি? আমার লাভ কিছুই নয়, বাচ্চাগুলির লাভ। আমি একটা হাসপাতাল করতে চাই। কি বলছেন? এ তো বহু টাকার ব্যাপার। হীরাটার দামও তো স্যার অনেক, 1 কোটি টাকা। বলছে যে হীরের দামও তো অনেক, তাই 1 কোটি টাকার মতো। তো সেই টাকা দিয়েই ও অনাথ আশ্রম, হাসপাতাল এইসব করতে চান। ফাজলামি করছেন নাকি? 1 কোটি টাকা দামের হীরে আপনি পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন? আমার সঙ্গে মামদোবাজি করতে চাচ্ছেন? আমি আপনার মতো 10টা মামদোকে 1 ঢোক পানি দিয়ে গিলে ফেলতে পারি, তা জানেন? তখন আজহারউদ্দিন খাঁ এবার
একটু রেগে গিয়ে বললেন যে ভাবছে যে ও ইয়ার্কি করছে, তাই বলছেন আমার সাথে ফাজলামি করছেন। জানেন আমি কে? আমি আপনার মতো 10টা মামদো, মামদো একটা ভূতের নাম। হ্যাঁ, তার মানে ওকে ভূতের মতোই উনি মনে করছেন, কারণ এত টাকা দামের একটা হিরে পকেটে নিয়ে সে ঘুরছে। হ্যাঁ, সে লোক তো নয়, সবাই তো পারে না 1 কোটি টাকা দামের হিরে নিয়ে এসে পকেটে করে নিয়ে ঘুরবে। আর ওনাকে অচেনা একজন মানুষকে বিক্রি করতে চাইবে, তাই বলছে আপনার মতো মামদোকে, 10টা মামদোকে আমি জলে গিলে ফেলতে পারি, জানেন, মানে বশ করতে পারি। লোকটা হাসতে হাসতে বলল, আমি স্যার হিরেটা রেখে যাচ্ছি, আপনি যাকে ইচ্ছে তাকে দিয়ে যাচাই করুন, আমি 7 দিন পরে আসবো। কোনো দরকার নেই, আসল হিরে হলেও আমি কিনবো না, এত টাকা আমার নেই। তখন ছেলেটি বলল যে বুঝতে পেরেছে যে আজহারউদ্দিন খাঁ ওকে বিশ্বাস করছে না, তাই বলছে যে আপনি রেখে দিন হিরেটা, আপনি যাচাই করে মানে পরীক্ষা করে দেখবেন, 7 দিন পর আমি আসবো। কিন্তু আজহারউদ্দিন খাঁ ওতে রাজি হচ্ছেন না, বলছেন না, আমার টাকা অত নেই, আমি হিরে কিনতে পারবো না। না কিনলেও জিনিসটা 1 সপ্তাহ আপনার কাছে থাকুক, আপনার সন্দেহ দূর হোক। 1 কোটি টাকা দামের জিনিস আপনি আমার কাছে রেখে যাবেন? জি, কারণ কারণ কৃপণ হলেও আপনি মানুষ হিসেবে সৎ, আমি খোঁজ খবর নিয়েই এসেছি স্যার। তখন ছেলেটি বলল যে আপনার কাছে থাকুক, কারণ আমি আপনার সম্বন্ধে খোঁজ খবর নিয়ে এসেছি, আপনি কৃপণ হলেও সৎ ব্যক্তি। লোকটা পকেটে হাত দিয়ে কাঠের একটি ছোট্ট কালো বাক্স বের করে আজহার সাহেবের হাতের দিকে বাড়িয়ে দিল। আজহার সাহেব হাতে নিলেন। বাক্স খুলে জিনিসটা একবার দেখতে তো কোনো ক্ষতি নেই, দেখা যাক। তখন ভাবছে যে হাতে নিয়ে দেখছেন যে ঠিক আছে, বাক্স খুলে একবার জিনিসটা দেখি, দেখলে আর কি ক্ষতি আছে। স্যার, আমি তাহলে যাই। যাবেন মানে? আপনার হীরা নিয়ে যান, আমি আসবো 1 সপ্তাহ পরে। লোকটি আজহার সাহেবকে আর কিছু বলার সুযোগ দিল না, লম্বা লম্বা পা ফেলে অতি দ্রুত রাস্তায় নেমে পড়লো। আরে আরে, এই এই বলে আজহার সাহেব তার পিছু পিছু গিয়েও লোকটির নাগাল পেলেন না। মানে কি, লোকটি যখন আজহার সাহেব ভাবছে খুলে দেখবে, তখন লোকটি বললো তাহলে আমি আজকে আসি, 1 সপ্তাহ পর আসবো। তখন আজহার সাহেব ভাবছে তা কি করে হয়, আর তাকে ডাকছেন, কারণ এত দামি হিরে তাকে বিনা টাকায় ওর কাছে রেখে যাবেন, সেই জন্য তাকে ডাকছেন। কিন্তু লোকটি তাড়াতাড়ি করে বেরিয়ে গেল, যেটা আজহার সাহেব তাকে আর ধরতে পারলো না। তিনি বাক্স খুললেন, পায়রার ডিমের মতোই ঝকঝকে একটা কি যেন দেখাচ্ছে, খাঁজ কাটা কাচের টুকরো, বলাই বাহুল্য জার্মান ক্রিস্টাল হবে, তবে জিনিসটা বানিয়েছে সুন্দর। আজহারউদ্দিন সাহেব খুলে দেখলেন এবং দেখে তার পছন্দ হলো। তিনি টুকরোটা হাতে নিলেন। যদি হীরা হয় তাহলে এটা দিয়ে কাজ কাটা যাবে, ঘরের আয়নায় একটা আঁচড় দিয়ে দেখবেন নাকি? কোনো মানে হয়? কোনো মানে হয় না যদিও। উনি তখনও বিশ্বাস করছেন না যে এটা হিরে, তাই তিনি ভাবছেন হিরে যদি হয়, কাঁচে একটা দাগ দিলে কাঁচটা তো ভেঙে কেটে যাবে, কারণ হিরে দিয়ে কাঁচ কাটা হয় উনি জানেন। তারপর আবার ভাবছেন এটা করার কোনো মানেই হয় না, কারণ উনি জানেন যে এটা হিরে নয়, কারণ লোকটা এত বড় হিরে, এত দামি হিরে নিশ্চয়ই বিনা পয়সায় ওনার কাছে রেখে যাবেন না। তিনি আয়নায় একটা আঁচড় দিলেন, আয়না নিমেষে 2 টুকরো হয়ে গেল। এ কি কাণ্ড, সত্যি কি হীরা? তা কি করে হয়, এত বড় একটা হীরা অচেনা অজানা একজন মানুষ তার হাতে দিয়ে উধাও হয়ে যাবেন? মানুষ এমন বোকা এখনো হয়নি, নিশ্চয়ই কোথাও কোনো চালাকি আছে। চালাকিটা কি? তখন যখনই হিরে দিয়ে কাচের ওপর দাগ কাটলেন এবং কাচটা নিমেষে 2 টুকরো হয়ে গেল, তখন তিনি বুঝে গেলেন যে এটা হিরে। কিন্তু এত বড় এত দামি হিরে এই লোকটা একটা অচেনা অজানা লোকের কাছে রেখে চলে গেল, এটা এরকম আজকালকার দিনে সম্ভব, নাকি এটা কোনো চালাকি তার, সেটা ভাবছে না আজহারউদ্দিন খাঁ। জিনিসটা বেশ ভারী, আলোয় পড়লে জ্বলন্ত অঙ্গারের মতো ঝিকমিকিয়ে ওঠে। আসল হীরা কেমন হয় তিনি জানেন না। তিনি হীরা আগে কখনো দেখেননি, কারণ সে হীরা আগে দেখেনি, তাই ভাবছেন আলোয় জ্বলছে, ঝলমল করছে, কিন্তু হীরা তো আগে কখনো দেখেননি। হীরা কি অন্ধকারেও জ্বলে?
এত দামি একটা জিনিস। তিনি ঘরের বাতি নিভিয়ে দরজা জানলা বন্ধ করে দিলেন। না, না তো হীরাতে থেকে কোনো আলো বেরোচ্ছে না। একটা বাতি জ্বালাতেই হাতের জিনিসটা ঝকমক করে উঠল। সারা রাত তার ঘুম হলো না, বিছানায় এপাশ ওপাশ করলেন। আজহার সাহেবের একজন ম্যানেজার হচ্ছেন মঈনুদ্দিন। লেখাপড়া জানা ছেলে, ফিজিক্সে এমএসসি। কোথাও চাকরি না পেয়ে আজহার সাহেবের গেঞ্জির কারখানায় ঢুকেছে। ভালো ছেলে, সৎ এবং কর্মঠ। আজহার সাহেব পরের দিন তাকে ডেকে পাঠালেন। তো আজহার সাহেব তার একটা কর্মচারী আছে, ভালো পড়াশোনায়, ফিজিক্সে এমএসসি। তো তাকে ডেকে পাঠালেন যে এই হিরেটা সত্যি কিনা যাচাই করার জন্য। কারণ প্রথমে তিনি দেখেছেন সব লাইট বন্ধ করে অন্ধকার ঘরে, দেখলেন যে ওটার আলো জ্বলছে না। একটা লাইট জ্বালাতে দেখলেন যে পাথরটা ঝকমক করছে। তাই তার যে কর্মচারী মঈনুদ্দিনকে ডেকে পাঠালেন। কেমন আছো মঈনুদ্দিন? জি স্যার, ভালো। আচ্ছা, তুমি হীরা দেখেছো কোনোদিন? জি না স্যার। হীরা চেনার উপায় কি বলো তো? হীরা দিয়ে কাচের উপর দাগ কাটা যায় স্যার। খুব শক্ত তো, এজন্যেই। আরে এটা তো সবাই জানে, তুমি এছাড়া আর কি জানো? হীরা একটা বিশেষ স্পেসিফিক গ্র্যাভিটি আছে। বলছে হীরার একটা গ্র্যাভিটি আছে, বিশেষ স্পেসিফিক। ঠিক কত মনে পড়ছে না, বই দেখে বলতে পারি। মঈনুদ্দিন হীরার সম্বন্ধে যেটা সাধারণত বইয়ের ভাষার যা যা লেখা থাকে সব বললেন, কিন্তু দেখে কিভাবে বোঝা যায় সেটা কিছু বলছে না দেখে। তখন সে বললো যে বই দেখে তার এটা কত স্পেসিফিক গ্র্যাভিটি, মানে একদম নির্ভুল গ্র্যাভিটি কত, সেটা আমি বই দেখে বলে দেবো। বই দেখে বলার দরকার নেই, আর কিছু জানো কিনা বলো। আচ্ছা শোনো, হীরা কি অন্ধকারে জ্বলে? জি না স্যার, কোনো মণিমুক্তই অন্ধকারে জ্বলে না। আলো পড়লেই ঝলমল করে ওঠে। এত সব জিজ্ঞেস করছেন কেন স্যার? তখন বললো যে অন্ধকারে আলো যদি পড়ে তাহলে হীরা জ্বলে। আর মঈনুদ্দিন জিজ্ঞেস করছেন যে এত সব আপনি জিজ্ঞেস করছেন কেন? ইচ্ছে হচ্ছে তাই জিজ্ঞেস করছি। এতে তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? জি না স্যার। আজহার সাহেব খুবই বিমর্ষ হয়ে গেলেন। জিনিসটা কি কিছুই বোঝা যাচ্ছে না। কারো কাছে নিয়ে যেতেও ভরসা হচ্ছে না। কারণ এত যদি সত্যি হিরে হয়, এত বড় হিরে দেখলে তো সবাই একটা সন্দেহ করবে কিছু। বাংলাদেশ হচ্ছে ঠকবাজদের জায়গা, কাউকে বিশ্বাস করা যায় না। মানে আজাদ সাহেব এটাই ভাবছেন যে বাংলাদেশ ঠকবাজদের জায়গা, কাউকে বিশ্বাস করা যায় না। এখন কার কাছে এইটা যাচাই করতে যাবে? এক সপ্তাহ হতে চলল। আজাদ সাহেব ক্রমেই বেশি পরিমাণে বিমর্ষ হতে শুরু করলেন। মানে খুব দুঃখ হতে থাকছে। মানে ওটা কি অ্যাকচুয়ালি হিরে কি না সেটা বুঝতে পারছে না, সেজন্য বিমর্ষ হয়ে যাচ্ছে। জিনিসটার ওপর তার মায়া পড়ে গেছে, সরি, হাতছাড়া করতে খুব কষ্ট হবে। তিনি এখন রোজ রাতে জিনিসটা হাতে নিয়ে খেলা করেন, বালিশের নিচে রেখে ঘুমোতে যান। এটা হাতছাড়া করলে মনে হচ্ছে তিনি বাঁচবেন না, কিন্তু উপায় কি? ওই লোকটা আসবে, তাকে দিয়ে দিতে হবে। মানে ওই হিরেটার প্রতি তার মায়া পড়ে গেছে। বালিশের নিচে রেখে রোজ ঘুমান। তাই বলছে এটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে আমার খুব অসুবিধা, মানে আজাদ সাহেবের খুব অসুবিধা হবে, এটাই ভাবছে। কিন্তু লোকটা তো একদিন আসবে ওটা নিতে। লোক আসলো না। 2 সপ্তাহ পার হলো, 3 সপ্তাহ গেল, 1 মাস গেল, কারো কোনো খোঁজ নেই। 2 মাস পার হওয়ার পর আজাদ সাহেবের মতো কৃপণ মানুষও পত্রিকায় টাকা খরচ করে বিজ্ঞাপন বিজ্ঞাপন মানে অ্যাডভার্টাইজমেন্ট দিলেন। যে লোকটা যখন আসছে না দেখছে, তখন পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিলেন, পত্রিকায় বিজ্ঞাপন দিলেন। সন্ধান প্রার্থী জনৈক যুবক আমার নিকট একটি বস্তু বিক্রয় করিবার জন্য দিয়াছিলেন। 1 সপ্তাহে ভিতর তাহার আসিবার কথা, তিনি আসেন নাই। অতি সত্বর তাহাকে যোগাযোগ করিতে বলা হইতেছে। এটা বিজ্ঞাপন বা পেপারে যে বিজ্ঞাপন দিয়েছে সেটা লিখেছেন যে একজন আমার কাছে একটা জিনিস রেখে গেছে, তিনি তার সন্ধান চাইছি, তিনি যেন তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করেন। বিজ্ঞাপন বের হওয়ার পরেও 6 মাস কেটে গেল, কারো কোনো পাত্তা নেই। আজহার সাহেব ঠিক করলেন জিনিসটা হীরা হোক বা কাঁচি হোক তিনি রেখে দেবেন, দাম যা চাচ্ছে তাই দেবেন। উপায় কি? 1 বছর কেটে গেল। আজহার সাহেবের মনে হলো লোকটার বোধহয়
শেষ পর্যন্ত আর আসবেন না। তিনি অন্যের একটা জিনিস রেখে দিতে পারেন না, কাজেই ঠিক করলেন হীরা বিক্রির টাকায় ওই লোক যা করতে চাচ্ছিল তাই করবেন। অনাথ আশ্রম, হাসপাতাল, যদিও এইসব করার কোনো মানে হয় না, তিনি তার ম্যানেজারকে ডেকে পাঠালেন। এখন আজহার সাহেব ভাবছেন যে লোকটা তো 1 বছর হয়ে গেল আসছে না, তখন হিরেটাও সে বিক্রি করতে পারছে না। তখন ভাবলেন এক কাজ করা যাক, লোকটা যা যা করবে ভেবেছিলেন, বলেছিলেন, সেইগুলোই তিনি করবেন। যদিও তিনি মনে করেন যে সেইগুলো করার কোনো মানে হয় না, তবুও তিনি সেইগুলো করতে চাইছেন। তাই তার ম্যানেজারকে ডেকে পাঠালেন। কেমন আছো মঈনুদ্দিন? জি স্যার, ভালো। একটা বিশেষ কাজে তোমাকে ডাকলাম। স্যার বলুন। একটা অনাথ আশ্রম করতে চাই। কি বললেন স্যার? অনাথ আশ্রম? বেশ বড়, অনেক ছেলেপুলে সেখানে যেখানে থাকবে, পড়াশোনা করবে। মঈনুদ্দিন উঠে এসে আজহার সাহেবের পা ছুঁয়ে সালাম করে ফেলল। মানে কি, মঈনুদ্দিন অবাক হয়ে গেল যে আজহার সাহেবের মতো একজন কিপ্টে মানুষ সে অনাথ আশ্রম করবে, বিনে পয়সায় বাচ্চাদের রাখবে, খাওয়াবে, পড়াশুনো করাবে। সেটা শুনে ও অবাক হয়ে উঠলেন এবং তাকে সালাম জানালেন। আজহার সাহেব বিরক্ত হয়ে বললেন, এসব কি? আপনাকে খুব খারাপ মানুষ ভাবতাম স্যার। আপনার ভেতরে যে এই জিনিস আছে তা স্বপ্নেও ভাবিনি। আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা করছি স্যার। আপনি একজন মহাপুরুষ। তাই বলছি যে আপনি যে এত ভালো লোক, আমি ভাবতাম আপনাকে খারাপ লোক ভাবতাম, কিন্তু এখন মনে হচ্ছে আপনি একজন মহাপুরুষ। আজে বাজে কথা বন্ধ করো তো। জি আচ্ছা স্যার, কাজ কাজ শুরু করো। আজ থেকেই কাজ শুরু করব স্যার। কি যে ভালো লাগছে আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। মঈনুদ্দিন চোখ মুছতে লাগলেন, মানে আনন্দে তার চোখে জল পড়তে লাগলো, তাই চোখ মুছতে লাগলেন। আজহার সাহেব মহা বিরক্ত হয়ে বললেন, কাঁদছো কেন? এখানে কান্নার কি হলো? আনন্দ কাঁদছি স্যার। আমি আপনার এই এই জীবনে এত আনন্দ পাইনি। আমি আমার এই জীবনে এত আনন্দ পাইনি। বলছে যে আনন্দে কান্না পাচ্ছে, তার জীবনে এত আনন্দ কখনো সে পায়নি। অনাথ আশ্রম তৈরি হলো। আজহার সাহেব আবার মঈনুদ্দিনকে ডেকে পাঠালেন। কেমন আছো মঈনুদ্দিন? জি স্যার, ভালো। একটা হাসপাতাল তৈরি করব বলে মনস্থ করেছি। মঈনুদ্দিনের চোখে আবার পানি এসে গেল। সে আবার পা ছুঁয়ে সালাম করতে এগিয়ে এলেন। আজহার সাহেব মহা বিরক্ত হলেন। কাঁদছো কেন মঈনুদ্দিন? বড় আনন্দে হচ্ছে স্যার, আনন্দে কাঁদছি। এসব ফাজলামি আমার একদমই পছন্দ না। হাসপাতাল তৈরি হলো গ্রামের দিকে, বহু টাকা চলে গেল। আজহার সাহেব প্রাণপণে ব্যয় কমানোর চেষ্টা করতে লাগলেন। মানে হাসপাতাল করছেন, কিন্তু তার ক্যারেক্টার ঠিক একই আছে, কম খরচে যাতে হাসপাতাল হয় সেই চেষ্টা করছেন। মানে প্রাণপণে চেষ্টা করতে লাগলেন যে ব্যয় কমানোর, মানে হাসপাতাল তৈরির খরচ কমানোর। সে যাই হোক, হাসপাতাল তো তৈরি করছেন, তো এটা তো বড়, মানে একটা বড় কথা। আগে দুবেলা খেতেন, এখন একবেলা খান। ভাড়া বাড়ি থেকে তিনি উঠে গেছেন 2 কামরার ফ্ল্যাট বাড়িতে। তবে তার ব্যবসা ভালো চলছে। মানে এইসব, দেখো, ভালো মানুষ যখন কোনো ভালো কাজ করে না, হ্যাঁ, তখন তার যদি ব্যবসা থাকে, সেই ব্যবসাও ভালো চলে, কারণ সে মন থেকে যখন করে না সবকিছুই, যেমন এই যে দান করছে, হাসপাতাল তৈরি করছে, অনাথ আশ্রম করছে, ফলে তার ব্যবসাটাও সেইভাবেই ভালো হচ্ছে। যেমন খরচ আয় হচ্ছে, তেমন ব্যয়ও করছে সে। হাসপাতাল তৈরির পর তার কেমন যেন নেশা ধরে গেল। তিনি স্কুল বানালেন, রাস্তাঘাট বানালেন, দাতব্য চিকিৎসালয় বানালেন, অনেক কিছু করলেন। মানে দাতব্য চিকিৎসালয়ও করলেন। এত কিছু, স্কুল, হাসপাতাল, এই সবগুলো করলেন। মানে তার এটা তৈরি করাটা একটা তার নেশা হয়ে গেল। হুম। মানে তৈরি করা মানে কি, দেশের লোকের জন্য কাজ করতে করতে যখন একটা ভালো লেগে যায় না মানুষের, তখন দেখবে সব মানুষই চায় যে আরো কিছু ভালো করি লোকের জন্য। সেই নেশাটা আজহারউদ্দিন খাঁয়ের লেগেছিল। 10 বছর পর এক বর্ষার রাতে দরজার কলিং বেল বাজলো। আজহার সাহেব দরজা খুললেন। চাদর গায়ে দাঁড়িয়ে থাকা যুবকটি বলল, স্যার, আমাকে চিনতে পারছেন? হ্যাঁ, পারছি। আমি স্যার আমার জিনিসটা নিতে এসেছি। বুঝতে পেরেছি।
আপনার যদি পছন্দ হয় রেখে দিতে পারেন। তো ছেলেটি বলল, আপনার আমি ওই জিনিসটা নিতে এসেছি, তবে আপনার যদি পছন্দ হয় রেখে দিতে পারেন। জিনিসটার পুরো দাম আপনি দিয়েছেন। দিয়েছেন কেন বলছে? পুরো দাম কোথায় দিল? কারণ এই দেওয়াটা কি বলতো, ওই ছেলেটা কি মানে করছে বা মিন করছে? আজহারউদ্দিন সাহেব যে অনাথ আশ্রম, হাসপাতাল, দাতব্য চিকিৎসালয়, রাস্তাঘাট এইসব বানিয়েছে, তাতেই ওই পাথরের দাম উঠে গেছে, সেটাই ওই ছেলেটা বলতে চেয়েছে। তাই বলছে যে দাম, জিনিসটার দাম পুরো উঠে গেছে, তবে আমাকে ফেরত দিলে আমি এটা আবার ব্যবহার করতে পারি। আপনার মতো মানুষ তো আরো আছে, মানে আপনার মতো মানুষ মানে কি, আজহারউদ্দিন সাহেবের মতো মানুষ, যাদের কাছে প্রচুর টাকা আছে, আবার কিপ্টে, বা যারা এই জন্য মানে দেশের লোকের জন্য কাজ করতে চান, বা করতে তাদেরকে উৎসুক করানো যেতে পারে, সেরকম লোক আবার আরো আছে। তাই তিনি ওই হিরেটা নিতে এসেছেন, নিয়ে সেই সব লোককে দিতে চাইছেন যারা যারা কিনা তারাও আজহারউদ্দিন সাহেবের মতো এই ধরনের কাজ করতে পারবে। তা আছে, আপনি নিয়ে যান। আজহার সাহেব কালো বাক্সটা ফেরত দিয়ে বলেন, আপনাকে ধন্যবাদ। এই জিনিসটার কারণেই এখন মানুষ হিসেবে জন্মগ্রহণ করার একটা অর্থ খুঁজে পাচ্ছি। আজহারউদ্দিন সাহেব নিজে বুঝতে পারলেন যে এতদিন তিনি টাকাই রোজগার করে গেছেন, কিন্তু টাকা রোজগার করে লাভটা কি? যে জমানো ছাড়া তো আর কোনো কিছু কাজ হয়নি। কিন্তু সেই টাকা দিয়ে যে মানুষের সেবা করা, সেটা করে তিনি নিজেকে মানুষ হিসেবে জন্মগ্রহণ করে একটা অর্থ খুঁজে পেয়েছেন, তিনি মনে করেন। যাক, তার বোধোদয় হয়েছে, এটাই বোঝা গেল। আপনি আনন্দে আছেন তো স্যার? মানে ওই ছেলেটি আজহারউদ্দিন খাঁকে বলছেন, আপনি আনন্দে আছেন তো স্যার? হ্যাঁ, আনন্দে আছি, খুব আনন্দে আছি, তবে আমার আরো টাকা দরকার, প্রচুর টাকা। ওই নিয়েই দুশ্চিন্তা। মাথার মধ্যে বিরাট একটা প্রজেক্ট আছে, মেয়েদের জন্য কিছু করার। এই সমাজে মেয়েরা, বলে ওখানে স্টপ হয়ে গেলেন। মানে এই সমাজে মেয়েরাও খুব উপেক্ষিত, এটাই হয়তো বলতে চেয়েছেন। মানে কারণ মেয়েরা উপেক্ষিত, কারণ মেয়েদের শিক্ষা ব্যবস্থা সেই সময় তো ছিল না। হুম, আলাদা করে মেয়েদের শিক্ষা ব্যবস্থা, পড়াশোনার ব্যবস্থা, মেয়েদের সুযোগ সুবিধা কোনো কিছুই ছিল না। তাই তিনি মেয়েদের জন্য এবার কিছু করতে চাইছেন। তাই বলছেন, আমার আরো অনেক কিছু করার ইচ্ছে আছে, করব, তার জন্য অনেক টাকা দরকার, মেয়েদের জন্য কিছু করব। যাই স্যার, ভালো থাকুন, তবে আপনার এই প্রজেক্টও হবে। মানে এই প্রজেক্ট মানে মেয়েদের জন্য কিছু করার, সেই প্রজেক্টটাও তিনি করতে পারবেন, এটা উইশ করে গেলেন। লোকটি অন্ধকারে মিশে গেল। আজাদ সাহেব তার প্রজেক্ট নিয়ে চিন্তা করতে বসলেন। গল্পটি এখানেই শেষ হয়ে গেল। লোকটি অন্ধকারে মিশে গেল, মানে লোকটি তার পাথরটা নিয়ে চলে গেল, এবং আজাদ সাহেব সে আবার সেই মেয়েদের জন্য কিছু করতে গেলে যে টাকা লাগবে, সেইটা কিভাবে জোগাড় করবে সেই চিন্তা করতে লাগবেন। এখন কথা হচ্ছে, গল্পটার শেষটা খুবই সুন্দর, এবং গল্পটার সারমর্ম তোমরা কি বুঝলে? যে একজন কৃপণ ব্যক্তি, সে টাকা প্রচুর ইনকাম করেও তার টাকাটা কোনো কাজে লাগাতে পারেননি। হ্যাঁ, মানে টাকা খরচ করার ভয়ে সে কত কিছু করতেন। হ্যাঁ, কিন্তু একটি ছেলে এসে তাকে একটা হিরে দিয়ে যাওয়ার পরে তার ইচ্ছেগুলো প্রকাশ করে গেছে। তারপর সে না আসাতে সে তার ইচ্ছেগুলো, সেই ছেলেটির ইচ্ছেগুলো লোকটি সব পূরণ করতে করতে, মানে পুরো ইচ্ছেটা কি? মানুষের সেবা করা। তার মানে কি, মানুষের সেবা করতে করতে, মানুষের জন্য ভালো কিছু করতে করতে তার মানুষের জন্য ভালো কিছু করার একটা নেশা জেগে গেল, এবং সবসময় সে তখন মানুষের জন্য চিন্তা করছে কি করা যায়, আরো কিছু করতে হবে, এই একটা নেশা চেপে যায়। ফলে কি, তার পুরো ক্যারেক্টারটা পুরো চেঞ্জ হয়ে গেল। এইভাবেই মানুষের জন্য, মানুষের সেবা করতে গেলে মানুষের মনের মধ্যে এরকমই চেঞ্জ এসে যায়, মনের মধ্যে একটা আনন্দ পাওয়া যায়, এবং তিনি নিজেকে মানুষ হিসেবে জন্মগ্রহণ করে নিজেকে ধন্য মনে করেন, এই সব ব্যক্তিরা যারা এই ধরনের কাজ করেন। এটাই কবি, বা কবি না, লেখক বোঝাতে চেয়েছেন। তো
মানুষের জন্য কাজ করে যে কতটা ভালো আনন্দ পাওয়া যায় সেটা লেখক বুঝিয়ে দিয়েছেন। তোমরাও নিশ্চয়ই বুঝতে পেরেছো আজহারউদ্দিন খাঁ কতটা চেঞ্জ হয়েছেন এবং কত ভালো ভালো কাজ করেছেন, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই গল্পটা এইভাবে তোমরা আর একবার ভালো করে পড়ে নিও, আমি বুঝিয়ে দিলাম, সারমর্ম মোটামুটি বুঝতে পেরেছো আশা করি। কারণ খুবই সোজা গল্পটা। আর এর থেকে যে কোনো কোশ্চেন আসলে আশা করি তোমরা লিখতে পারবে। আর নেক্সট দিন আবার অন্য একটা গল্প নিয়ে তোমাদের কাছে আসবো। আজ এই পর্যন্ত, পরে দেখা যাক কোন গল্পটা বা কবিতাটা নিয়ে তোমাদের কাছে আসা যায়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, আর কোশ্চেন অ্যান্সার গুলো তোমরা ফলো করো। যদি কোনো কোশ্চেন অ্যান্সার দরকার, আমি পরে আস্তে আস্তে গল্পগুলো বা কবিতাগুলো পড়িয়ে আস্তে আস্তে এক একটা করে গল্পের কোশ্চেন অ্যান্সার তোমাদের শেয়ার করব। ঠিক আছে, আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।